তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আইডেন্টিটি মুভিটা। আর সত্যি বলছি, এটা একটা মাস্টারপিস মুভি। আসলে আমি কেন এটা বলছি সেটা আপনি মুভিটা দেখার পরেই বুঝতে পারবেন। আর মুভির গল্পতে এত টুইস্ট আর টার্ন আছে যেগুলো দেখার পরে আপনি পুরোপুরি শকড হয়ে যাবেন। যেমন বুঝতে পারছেন, মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি 10 বছরের বাচ্চা হারনকে, যে কিনা তার মামা সুদর্শনের লাইব্রেরিতে কিছু বই নিয়ে কাজ করছিল। আসলে এখানে সে বইগুলোকে তাকের উপরে উঠিয়ে রাখছিল। তবে এখানে সে খুবই দক্ষতার সঙ্গে সেই সমস্ত বইগুলোর কালার, সেই সমস্ত বইগুলোর সাইজ এবং বইগুলোর সাবজেক্টকে মিলিয়ে সেখানে রাখছিল। আর যখন সুদর্শনের নার্স এখানে চলে আসে, তখন সেটা দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। সে চিন্তা করে, এত ছোট একটা বাচ্চা সে কি করে এত সূক্ষ্মভাবে এত সুন্দর করে বইগুলোকে গুছিয়ে রাখতে পারছে। আসলে ব্যাপারটা হয়েছিল, হারনের মা স্মিতা সে ছিল পুলিশ ডিপার্টমেন্টের একজন প্রফেশনাল স্কেচ আর্টিস্ট। আর সে একটা পুলিশকেই বিয়ে করেছিল যার নাম ছিল এএসআই শঙ্কর। তবে বিয়ের পরে তাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো যায়নি। শঙ্কর সবসময় তাকে টর্চার করত। এই জন্য বিয়ের 10 বছর পরে এই সমস্ত টর্চার সহ্য করতে না পেরে স্মিতা ফাইনালি শঙ্করকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। তখন হারনের বয়স ছিল মাত্র 3 বছর। আর এই জন্য যখন তারা বাচ্চাদের কাস্টডি নিয়ে কোর্টে গিয়েছিল, তখন তাদের যেই ছোট মেয়ে আছে, মানে দেবিকার কাস্টডি তার মাকে দিয়ে দেওয়া হয়েছিল, মানে স্মিতাকে দিয়ে দেওয়া হয়েছিল। আর হারনের কাস্টডি দিয়ে দেওয়া হয়েছিল তার বাবা শঙ্করকে। পরবর্তীতে স্মিতা গিয়ে আবারও একটা বিয়ে করেছিল, যেখানে সেকেন্ড ঘরে তার একটা মেয়ে হয়েছে যার নাম দেওয়া হয়েছিল নির্জা। আর অন্যদিকে শঙ্কর হারনকে প্রত্যেকটা ছোটোখাটো ব্যাপার নিয়ে রাগারাগি করতো, প্রত্যেকটা ছোটোখাটো ব্যাপার নিয়ে মারামারি করতো। আর এই সমস্ত ব্যাপারগুলো সে পুরো 7টা বছর সহ্য করেছিল। তবে এরপরে ফাইনালি তার বাবা শঙ্করের মৃত্যু হয়ে গিয়েছিল, যেই জন্য তার মামা সুদর্শন তাকে তার বাসায় নিয়ে এসেছিল। তবে বাসায় আনার পরে সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছিল যে এতগুলো বছর ধরে তার বাবা শঙ্করের এত ভয়ঙ্কর টর্চারগুলো সহ্য করার জন্য সে একটা মানসিক রোগী হয়ে গেছে। এখন বর্তমানে কিছুদিন ধরে স্মিতার অবস্থাও প্রচণ্ড খারাপ হয়ে আছে, এই জন্য তাকে হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে। আর আমরা দেখতে পারি কিছুদিন চিকিৎসা নেয়ার পরে স্মিতারও হসপিটালেই মৃত্যু হয়ে যায়। তো এখান থেকে গল্প চলে আসে অনেকগুলো বছর সামনে। আমরা দেখতে পারি একটা মেয়ে যখন ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করার জন্য যায়, তখন সে লক্ষ্য করে এখানে একটা মোবাইল পড়ে আছে। আর যখন সে উপরের মোবাইলটাকে হাতে নেয়, তখন সে দেখতে পারে এই মোবাইলের ক্যামেরা অন ছিল, মানে এখানে যত কিছুই হয়েছিল সমস্ত কিছু রেকর্ড হয়ে গিয়েছিল। এখন এই মেয়েটা মোবাইলটা নিয়ে বাইরে এসে তার বন্ধুবান্ধবদেরকে দেখায়, আর তারা এখানে মলের মধ্যে চিল্লাচিল্লি করা শুরু করে। আর তখনই তাদের কাছে একটা লোক চলে আসে, যে কিনা তাদের হাত থেকে মোবাইলটা নিয়ে এখানের ম্যানেজারকে বলে গেটটাকে বন্ধ করার জন্য, যাতে করে যে এই মোবাইলটা রেখেছে তাকে তারা খুঁজে বের করতে পারে। তবে তখনই আমরা দেখতে পারি একটা ছেলে তার হাত থেকে মোবাইলটা টান দিয়ে দৌড়ে নিয়ে পালিয়ে যায়। যদিও এই লোকটাও সেই ছেলেটাকে মলের বাইরে পর্যন্ত ফলো করে, তবে সে তাকে ধরতে পারে না। সেই ছেলেটা এখান থেকে পালিয়ে যায়, যেই জন্য এভিডেন্স আর আসামি দুইটাই তারা হারায়। আর এর একটু পরে আমরা দেখতে পারি এই লোকটা গাড়ি ড্রাইভ করে একটা পুরনো ফ্যাক্টরির কাছে চলে আসে, আর মলের সেই ছেলেটার সঙ্গে মিট করে। আর তার থেকে সে মোবাইলটা নিয়ে নেয় কিছু টাকার বিনিময়। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসল হারামি তো এই লোকটাই ছিল, যার নাম হচ্ছে গিয়ে অমর ফ্লিক্স। আসলে আমরা জানতে পারি অমর এমন করে ক্যামেরা সেট আপ করে মেয়েদের নিউড ভিডিও বানাতো, তাদেরকে এই ভিডিওগুলো দেখে ব্ল্যাকমেইল করতো, তাদের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতো, এবং ভিডিও ডিলিট করার বদলে তাদের থেকে সে টাকা পর্যন্ত নিত। তবে একদিন রাতের বেলায় যখন অমর প্রচণ্ড ভয় পেয়ে সেই টেক্সটাইল ফ্যাক্টরিতে আসে, মানে সেই পুরনো ফ্যাক্টরিটাই, তখন সে দেখতে পারে তার মৃত্যু অলরেডি তার জন্য ওয়েট করছিল। আসলে একটা লোক ধরে তাকে আচ্ছা রকম ধোলাই করে, তাকে এখানে বেঁধে তার উপরে পেট্রোল ছিটিয়ে দেয়। আর একটা পর্যায়ে তাকে তো সে পুড়িয়ে দেয়, বরং পুরো ফ্যাক্টরিটাকেই পুড়িয়ে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা আমরা ইন্সপেক্টর দিনেশকে দেখতে পারি, যে কিনা অমরের কেসটাকে হ্যান্ডেল করছিল। আসলে অমরের জলাপোড়া যত বডির পার্ট ছিল সেগুলো তারা তামিলনাড়ু এবং কেরালার বর্ডারের মাঝখানে পেয়েছিল। এই জন্য সেই সমস্ত এভিডেন্সগুলো সে নিয়ে এভিডেন্স রুমের মধ্যে জমা করে দেয়। আর এখান থেকে যখন সে আবারও পুলিশ স্টেশনে ব্যাক করে, তখন একটা পুলিশ অফিসার তার সঙ্গে মিট করতে আসে। আসলে তার নাম হচ্ছে গিয়ে জ্যাকব উইটনেস ডিপার্টমেন্টে কাজ করতো। এই জন্য সে একটা আই উইটনেসকে নিয়ে আসে, যার নাম হচ্ছে আলিসা। আসলে সেদিন রাতের বেলায় যেই লোকটা টেক্সটাইল ফ্যাক্টরিতে আগুন দিয়েছিল, আলিসা সেই লোকটাকে দেখতে পেয়েছিল। তবে দুর্ভাগ্যবশত সেদিন আলিসারও অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, এই জন্য এখন সে প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। আর এখানে জ্যাকবের মনে হয় যে হয়তোবা যেহেতু আলিসার আই উইটনেস হয়ে গিয়েছে, এই জন্য সেই লোকটা হয়তো এখন তাকেও মারতে চায়। এখন এই জন্য জ্যাকব চাচ্ছিল যতক্ষণ পর্যন্ত আলিসা ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত ব্যাপারগুলো বলে না দেয়, ততক্ষণ পর্যন্ত যাতে করে তারা তাকে সেভ রাখতে পারে। এই জন্য সে দিনেশের কাছে সাহায্য চায়। আর এই জন্য দিনেশও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, আর সে তাকে একটা ভাড়ার ফ্ল্যাট তাকে দিয়ে দেয়। আর এরপরে সন্ধ্যাবেলায় জ্যাকব আলিসা আর তার সমস্ত জিনিসপত্র নিয়ে সেই নতুন ফ্ল্যাটে চলে আসে। আর যখনই তারা ফ্ল্যাটের দিকে যাচ্ছিল, তখন আমরা দেখতে পারি এই বিল্ডিংয়ে তাদের ফ্ল্যাটের অপোজিট সাইডেই হারান, তার আঙ্কেল এবং তার 2 বোন থাকে। আসলে এইটাই হচ্ছে গিয়ে তার মামা সুদর্শনের বাড়ি।
এখন তাদেরকে দেখার পরে নির্জয় এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তারা এই ফ্ল্যাটে নতুন নতুন শিফট হয়েছে। এই জন্য তারা তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করে আর নিজের ফ্যামিলি সম্পর্কেও তাদের বলা শুরু করে। তবে আমরা দেখতে পারি জ্যাকব তাদেরকে মিথ্যা কথা বলে দেয়। সে বলে আলিসা হচ্ছে গিয়ে তার বোন। আর এরপরে লিফট থেকে বেরিয়ে তারা যে যার রাস্তায় চলে যায়। তারপরে পরদিন সকালবেলা দিনেশও অন্য একটা কেসের জন্য এই বিল্ডিংয়ে চলে আসে আর পাশেরই একটা ফ্ল্যাটে ছোট একটা বাচ্চার কাছে যায়। আসলে কিছুদিন আগের একটা হিট অ্যান্ড রানের কেসের প্রত্যক্ষদর্শী ছিল এই বাচ্চা, মানে সেই ড্রাইভারকে সে নিজের চোখ দিয়ে দেখতে পেয়েছিল। এই জন্য এখন পুলিশ এখানে স্ক্র্যাচ আর্টিস্ট নিয়ে এসেছে যাতে করে এই বাচ্চার মাধ্যমে তারা তার একটা ছবি বানাতে পারে। আর যখন স্ক্র্যাচ আর্টিস্টকে এই বাচ্চার সমস্ত ডিটেলগুলো বলছিল তখন সেই আর্টিস্ট তার মতো করেই ছবিটা আঁকছিল। তবে আমরা দেখতে পারি তখন হারান আর তার মামাও এখানে ছিল। আর হারান এই ব্যাপারটা লক্ষ্য করে যে বাচ্চা যেভাবে বলছে আর্টিস্ট সেইভাবে ছবিটা আঁকতে পারছে না, মানে সে ভুলভাবে ছবি আঁকছে। আর তখন আমরা জানতে পারি যে ছোটবেলা থেকেই হারান তার মায়ের কাছ থেকে স্ক্র্যাচ আঁকার সমস্ত ব্যাপারগুলো আয়ত্তা করে নিয়েছিল। এই জন্য সে সেই আর্টিস্টকে সরিয়ে দিয়ে নিজেই বাচ্চার সমস্ত বয়ানগুলো শোনে আর নিজেই স্ক্র্যাচ বানানো শুরু করে। আর এরপরে সে একটা পারফেক্ট স্কেচ বানিয়ে তাদেরকে দিয়ে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জ্যাকব তো পুরোপুরি শকড হয়েই যায়, বরং দিনেশও পুরোপুরি শকড হয়ে যায়। আর যখন ডিউটিতে যাওয়ার পরে জ্যাকব দিনেশের কাছে এই ব্যাপারগুলো জিজ্ঞেস করে তখন দিনেশ বলে যে আমি তো হারান আর তার ফ্যামিলিকে অনেক বছর ধরেই চিনি, তবে আমিও কালকেই জানতে পারলাম যে সে এত সুন্দর একজন আর্টিস্ট। এরপরে জ্যাকব দিনেশকে বলে যে তাহলে আমরা তো অমরের কেসেও তাকে ইউজ করতে পারি। আমরা হারানকে নিয়ে যাব আলিসার কাছে আর আলিসা তাকে সমস্ত ডিটেল বলে দিলে সে একটা সুন্দর স্কেচ বানিয়ে আমাদেরকে দিতেই পারবে। এটার মাধ্যমে আমরা চাইলে আসামিকে পরবর্তীতে ধরতেও পারবো। আর যেহেতু এই আইডিয়াটা সুন্দর একটা আইডিয়া ছিল এই জন্য দিনেশও তাকে পারমিশন দিয়ে দেয়। তো এরপরে পরদিন জ্যাকব পার্সোনালি গিয়ে হারানের সাথে মিট করে আর তাকে সমস্ত ব্যাপারগুলো খোলামেলা করে বলে। আর এরপর সে তাকে স্কেচ বানানোর জন্য রিকোয়েস্ট করে। তবে সে বলে যে যদি তুমি স্কেচ বানাতে না চাও তাহলে কোনো সমস্যা নেই, তবে যেহেতু আমাদের উইটনেসের প্রোটেকশনের একটা ব্যাপার আছে এই জন্য এই ব্যাপারটাকে তোমাকে গোপন রাখতে হবে। তবে আমরা দেখতে পারি হারান স্কেচ বানানোর জন্য রাজি হয়ে যায় আর তাদের মধ্যে একটা ডিলও হয়ে যায়। তারপরে পরদিন সকালবেলা জ্যাকব হারানকে নিয়ে চলে আসে সোজা আলিসার কাছে আর আলিসাকে সমস্ত ব্যাপারগুলো ডিটেলে বলার জন্য বলে, মানে খুনি সম্পর্কে তাকে বলার জন্য বলে। আর যখন সে খুনি সম্পর্কে এক এক করে ডিটেল বলা শুরু করে তখন হারান একটা পারফেক্ট স্কেচ বানানোর ট্রাই করে। তবে যখন এমন করতে করতে অর্ধেক স্কেচ কমপ্লিট হয়ে যায় তখন হারান আলিসাকে থামিয়ে দেয় আর তাকে বলে যে আজকের সেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা বাকি সেশন কালকে করব, মানে কালকে আমরা স্কেচটাকে কমপ্লিট করব। আর এগুলো শোনার পরে যখন জ্যাকব আলিসাকে ইশারা করে তখন আলিসা সেখান থেকে উঠে চলে যায়। তবে এরপরে জ্যাকব তাকে জিজ্ঞেস করে যে আসলে তোমার হচ্ছেটা কি, তুমি স্কেচটাকে কেন কমপ্লিট করতে চাইছো না। আর তখন হারান তাকে বলে যে দেখো স্কেচ বানাতে হলে অনেক ডিটেলের দরকার হয় আর সেই ডিটেলগুলো দিয়ে মনোযোগ দিয়ে স্কেচ বানাতে হয়। যদি 19 থেকে 20 হয়ে যায় তাহলে সেই স্কেচটা একটা অন্য মানুষের স্কেচ হয়ে যেতে পারে, মানে চেহারাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে, যেই জন্য একটা মানুষের জীবনও ধ্বংস হয়ে যেতে পারে। এরপরে সে এক্সাম্পল হিসেবে তাকে আরও কিছু স্কেচ দেখায়, আরও কিছু কেস সম্পর্কে বলা শুরু করে। তবে আমরা দেখতে পারি এগুলো শোনার পরে জ্যাকব তাকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে তুমি শুধু স্কেচ বানানোর দিকে মনোযোগ দাও, তোমার এত আলতুফালতু ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না, সেগুলো আমরা পরবর্তীতে ইনভেস্টিগেশনে দেখে নেব। তবে এরপরে হারান তাকে সেই অর্ধেক বানানো স্কেচটাকে দেখায় যেটা কিনা আর অন্য কারো না, তার চেহারার সাথে পুরোপুরি মিলে যাচ্ছিল। এখানে হারান তাকে বলে যে সে যেইভাবে ডিটেল আমাকে বলছে সেইভাবে আমার নিজের চেহারার স্কেচটাই বানানো হচ্ছে। সো যদি আমিই খুনি হয়ে থাকি তাহলে তো আমি তার সামনে বসেছিলাম, সে তো বলতেই পারতো যে এটাই হচ্ছে খুনি, সে কেন ডিটেল বলে আমার স্কেচটাই আমাকে দিয়ে বানানোর ট্রাই করছে। আর এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে জ্যাকব এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে কোনো একটা গরমিল তো অবশ্যই হয়েছে। আর তখন হারান তাকে বলে যে তুমি কেসের ডিটেলগুলো আমাকে বলতে চাইছো না, তাছাড়া আলিসা সেই ক্রিমিনালকে দেখেছে 1 সপ্তাহ আগে, সো আমাদের উচিত আবারও সেই ক্রাইম স্পটে যাওয়া, তাহলে আলিসা হয়তোবা আবারও ডিটেলই সমস্ত ব্যাপারগুলো মনে করতে পারবে আর সেই সমস্ত ডিটেলগুলোর সাহায্যে আমরা চাইলে একটা পারফেক্ট স্কেচ বানাতেই পারবো। তো এই জন্য পরদিন সকালবেলায় জ্যাকব হারান আর আলিসাকে নিয়ে সোজা চলে আসে সেই ফ্যাক্টরিতে, মানে সেই ঘটনাস্থলে। এখানে আসার সঙ্গে সঙ্গেই হারান যখন ফ্যাক্টরিটা দেখতে পারে তখন সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সেই দিন অমরকে যেই লোকটা মেরেছিল আর এই পুরো ফ্যাক্টরিটা যে জ্বালিয়ে দিয়েছিল আর আলিসা যাকে দেখতে পেয়েছিল সে আর অন্য কেউ ছিল না, সে ছিল হারান নিজে। তবে এখানেই কোয়েশ্চেন চলে আসে যে হারান আসলে অমরকে কেন মেরেছে। আর তাছাড়া যদি আলিসা হারানকে দেখেই থাকে তাহলে সে সরাসরি না বলে স্ক্র্যাচ বানানোর নাটক কেন করছে। এই সমস্ত ব্যাপারগুলোর অ্যান্সারই আমরা একটু সামনে পাচ্ছি। যাই হোক, এখন ঘটনাস্থলে যাওয়ার পরে আলিসা আরও একবার হারানকে সমস্ত ডিটেলগুলো বলে, তবে এইবার ইচ্ছা করেই হারান অন্য একটা মানুষের স্কেচ বানিয়ে দেয়। আর যখন আলিসাকে এটা দেখানো হয় তখন আলিসাও কনফার্ম করে বলে দেয় যে হ্যাঁ আমি এই লোকটাকেই দেখতে পেয়েছিলাম। আর এরপর এখান থেকে যখন তারা বাসার দিকে ব্যাক করছিল তখনও হারান এই ব্যাপারটা বুঝতে পারছিল না যে আলিসা কেন তাকে আইডেন্টিফাই করছে না, মানে সে কেন বলছে না সেই খুনি।
এদিকে যেহেতু হরনের বোন দেবিকা হসপিটালের একজন ডাক্তার, এই জন্য সে তার 2 বোনকেই হসপিটালে পাঠিয়ে দেয় যাতে করে রুমটা সে খালি রাখতে পারে, কারণ রাতের বেলায় সে কিছু একটা করতে যাচ্ছে। আর এরপরে যখন রাত হয়ে যায় আর সে বুঝতে পারে আলিসার রুমের মধ্যে একা আছে, তখন সে গিয়ে আলিসার দরজা ব্রেক করে রুমের মধ্যে যাওয়ার ট্রাই করে। তবে যখনই সে দরজাটাকে খুলে ফেলে আর মধ্যে যাওয়ার ট্রাই করে, তখনই তার মামা সুদর্শন তার সামনে চলে আসে। এই জন্য সে এখানে বাহানা করা শুরু করে। সে বলে যে আমার মনে হচ্ছিল কে যেন এই দরজাটা ভাঙার ট্রাই করছে, এই জন্যই আমি চেক করার জন্য বাইরে আসলাম। তবে এরপরে যখনই তারা দুজন দরজা খুলে আলিসার রুমের মধ্যে তাকায়, তখন তারা দেখতে পারে যে আলিসা তাদের দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটা দেখার পরে তো তারা পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখনই জ্যাকব এখানে চলে আসে। আর যখন জ্যাকব এই ব্যাপারটা দেখতে পারে, তখন সে চিৎকার করে তাকে থামানোর ট্রাই করে। আর সে বলে আমি হচ্ছে গিয়ে জ্যাকব। আর জ্যাকবের নামটা শোনার সঙ্গে সঙ্গেই আলিসা গানটাকে নিচে করে দেয়। আর এইটা দেখার সঙ্গে সঙ্গে ডক্টর সুদর্শন এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে আলিসার ব্রেনের মধ্যে কোনো একটা সমস্যা তো অবশ্যই হয়েছে। এই জন্য সে জ্যাকব আর আলিসাকে নিয়ে সোজা তার হসপিটালে চলে আসে। আর সমস্ত টেস্টগুলো করার পরে সেই ব্যাপারটা ক্লিয়ারলি জানতে পারে যে সেই দিন অ্যাক্সিডেন্টের পরে যেহেতু আলিসা তার মাথায় আঘাত পেয়েছিল, এই জন্য তার মাথার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে। আসলে এখন সে ফেস রিকগনাইজ করতে পারছে না, মানে সে একটু পরে পরেই মানুষের ফেসগুলো ভুলে যায়। আর যখন হরণ এই সমস্ত ব্যাপারগুলো শুনতে পারে, তখন সে এটা ক্লিয়ার হয়ে যায় যে কেন সামনে বসে থাকার পরেও সে কোনোভাবেই তাকে চিনতে পারছিল না। তবে সে এখন পর্যন্ত এই ব্যাপারটাই বুঝতে পারছিল না যে সেই দিন সে যখন সেই ফ্যাক্টরিটাকে পুরোপুরি জ্বালিয়ে দিয়েছিল, তখন আলিসা সেই ফ্যাক্টরির কাছে কেন গিয়েছিল। এখন আলিসার এই পুরো ঘটনাটা জানার জন্য আমরা ব্যাক করি 4 সপ্তাহ পেছনে। আসলে আমরা জানতে পারি আলিসা হচ্ছে কি একজন নিউজ প্রেজেন্টার। তবে সে প্রায় সময় শুধুমাত্র ওয়েদার ফোরকাস্টের খবরগুলোই রিড করে, তাকে আর অন্য কোনো সুযোগ দেওয়া হয় না। তবে এই জার্নালিজমের দুনিয়াতে তার ক্যারিয়ার বিল্ড করার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। অন্যদিকে অমরও কয়েক সপ্তাহ ধরে নকুল নামের একটা ছেলেকে ব্ল্যাকমেল করে আসছিল। আসলে নকুল ছিল একজন প্রোগ্রামার, সে হালকা পাতলা হ্যাকিংও জানতো। এই জন্য সে সেই হ্যাকিংয়ের মাধ্যমে কিছু ছোটোখাটো ক্রাইমও করেছিল, যেগুলোর প্রমাণ কিনা অমরের কাছে ছিল। এই জন্য সেগুলোর ভিত্তিতেই সে বারবার করে তাকে ব্ল্যাকমেল করছিল। আসলে অমর বিভিন্ন চেঞ্জিং রুমে গিয়ে প্রথমে মেয়েদের নিউড ভিডিও বানাতো, আর এরপরে সেই মেয়েদের নাম কোনো রকমে কালেক্ট করে সেগুলোকে ফেসবুকে সার্চ করে তাদের আইডি বের করতো। আর এরপর সে সেই আইডিটা নকুলকে দিয়ে দিত। আর নকুল তার সেই হ্যাকিং দক্ষতার সাহায্যে সেই মেয়েদের সম্পর্কে সমস্ত ডিটেলগুলো অমরকে দিয়ে দিত। তবে এই সমস্ত কাজগুলো করতে করতে নকুলও পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল। এই জন্য সে যেই কোনো ওয়েতে ওমরের কাছ থেকে সরতে চাইছিল। এই জন্য যখন ওমর তাকে রোহিণী নামের একটা মেয়ের তথ্য বের করার জন্য বলেছিল, তখন সে ওমরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য রোহিণীর সমস্ত তথ্যগুলোকে আলিসাকে দিয়ে দিয়েছিল। আর এই জন্য আলিসা পরবর্তীতে গিয়ে রোহিণীর সাথে মিট করে। আর রোহিণীও কান্নাকাটি করতে করতে তাকে সমস্ত ব্যাপারগুলো বলে দেয় যে অমর তার সাথে আসলে কি কি করেছিল, কিভাবে করেছিল এবং কিভাবে তাকে ব্ল্যাকমেল করেছিল। এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সমস্ত তথ্যগুলো কালেক্ট করে আলিসা চলে আসে তার অফিসের চিফ এডিটরের সঙ্গে মিট করতে, কারণ সে চাইছিল এই নিউজটাকে যে কোনো ওয়েতে পাবলিশ করতে। তবে তার চিফ এডিটর তাকে বলে যে দেখো, এখানে না আছে কোনো পিকচার, না আছে কোনো ভিডিও, না আছে কোনো উইটনেস, না আছে কোনো ভিকটিম, না আছে কোনো অপরাধী। আসলে এই নিউজটা আমি কি করে ব্রডকাস্ট করতে পারি? নিউজ ব্রডকাস্ট করতে হলে আমার তো কিছু না কিছুর দরকার পড়বে। কোনো ভিডিও, কোনো ডকুমেন্ট, কোনো সোর্স বা কোনো সাক্ষী তো তুমি নিয়ে আসো, তাহলেই তো আমরা নিউজটাকে ব্রডকাস্ট করতে পারবো। তো এই জন্য আলিসা গিয়ে আবার নকুলের সঙ্গে মিট করে। আর নকুলকে সে রিকোয়েস্ট করা শুরু করে যাতে করে সে তার আইডেন্টিটি শো করে অমরের যত কুকীর্তি আছে সেগুলো ফাঁস করে দেয়। তবে অমরের ভয়ে নকুল কোনোভাবে এগুলো করতে চায় না। তবে সে তাকে একটা ক্লু দিয়ে দেয়। আসলে তার কাছে অমরের একটা অডিও রেকর্ড ছিল, যেখানে অমর একটা মেয়েকে তার নিউড ভাইরাল করে দেওয়ার থ্রেট দিচ্ছিল। এই জন্য সে সেই অডিওটা তাকে দিয়ে দেয় যাতে করে যদি কোনো কাজে এটা লাগাতে পারে। আর এরপর সে অমরের লোকেশনটাও দিয়ে দেয় যাতে করে সে তাকে খুঁজে বের করতে পারে। তবে যেহেতু চিফ এডিটর কোনো প্রমাণাদি ছাড়া এই নিউজটাকে পাবলিশ করবে না, এই জন্য ফাইনালি আলিসা চলে আসে পুলিশ স্টেশনে। আর পুলিশ স্টেশনে সে পেয়ে যায় অফিসার জ্যাকবকে। এখানে জ্যাকবকে সে সমস্ত ডিটেলগুলো দিয়ে দেয়। আর জ্যাকব তার কাছে প্রমিস করে যে কালকে সন্ধ্যার মধ্যে সেই লোকটাকে আমরা যেই কোনো ওয়েতে ধরেই ফেলবো। এরপরে যখন সন্ধ্যাবেলায় আলিসা তার ঘরের মধ্যে ছিল, তখন তাকে চিফ এডিটর কল দেয়। আর সে তাকে বলে যে তুমি যেই লোকেশনটা আমাদেরকে দিয়েছিলে, যদি সেই লোকেশনের অরিজিনাল কিছু ফুটেজ আমরা পেয়ে যেতাম, তাহলে আমরা নিউজটাকে পাবলিশ করলেও করতে পারি। আর এইটা শোনার সঙ্গে সঙ্গে আলিসা বেরিয়ে পড়ে সেই লোকেশনের অরিজিনাল কিছু ফুটেজ কালেক্ট করার জন্য। সে চলে আসে সেই ফ্যাক্টরির কাছে। আর ফ্যাক্টরি থেকে একটু দূরেই সে তার স্কুটিটাকে লুকিয়ে দেয়। আর এরপর লুকিয়ে সে ফ্যাক্টরির মধ্যে গিয়ে একটা কোণা থেকে সমস্ত ব্যাপারগুলোকে রেকর্ড করা শুরু করে। সে দেখতে পারে ফ্যাক্টরির মধ্যে একটা লোক অমরের সাথে কথাবার্তা বলছিল। আর সে তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে এর একটু পরেই এখানে হারন চলে আসে, যে কিনা এসে অমরকে মেরে পুরো ফ্যাক্টরিটাতে আগুনই ধরিয়ে দিয়েছিল। আর এই জন্য আগুন থেকে বাঁচার জন্য যখন আলিসা পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখন ভুলবশত তার মোবাইলটা ফ্যাক্টরির মধ্যেই পড়ে যায়। আর সে কোনো রকমে সেখান থেকে তার জীবনটা নিয়ে বেরিয়ে চলে আসে। তবে বাইরে আসার পরে যখন সে ভালো করে দেখার ট্রাই করছিল, তখন আগুনের আলোতে সে ফাইনালি হরনকে ক্লিয়ারভাবে দেখতে পেয়েছিল। এই জন্য সে তার জীবনটা বাঁচানোর জন্য ভয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল।
তবে যেহেতু সে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল এই জন্য সে তাড়াহুড়ো করে স্কুটি চালাচ্ছিল, যেই জন্য রাস্তায় একটা ট্রাকের সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। এখন প্রেজেন্ট টাইমে জ্যাকবের হারনের উপরে সন্দেহ হয়ে যায়, আর তার মনে হয় যে হারন হয়তো বা কিছু একটা তাদের থেকে লুকাচ্ছে। এই জন্য সে তার কলিগ সুপ্রিয়াকে কল দেয় আর হারন সম্পর্কে সমস্ত ডিটেলগুলোকে কালেক্ট করার জন্য বলে। আর এরপর সে দিনেশকে কল দিয়ে এখানে নিয়ে আসে, আর সে বলে যে আমরা যেই খুনিকে খুঁজছি সেই খুনিটার অন্য কেউ না, সেই খুনি আমার মনে হয় হারনই। এই জন্য সে দিনেশকে রিকোয়েস্ট করে যাতে করে হারনকে অ্যারেস্ট করা হয়। তবে একেবারে সেম টাইমে একটা লোক এখানে চলে আসে, যে কিনা এসে বলে সেই হচ্ছে কিলার, আর এটা বলেই সে পুলিশের কাছে সারেন্ডার করে ফেলে। আর তাছাড়া আলিসার বলাতে হারন যে স্কেচটা বানিয়ে দিয়েছিল এই লোকটার চেহারা সেই স্কেচের সাথে অনেকটা মিলে যাচ্ছিল। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে পুলিশকে তাকে অ্যারেস্ট করতে হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জ্যাকবও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, সেও বুঝতে পারছিল না আসলে কোথা থেকে কি হয়ে গেল। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে দিনেশের জ্যাকবের উপরে সন্দেহ হয়ে যায়। এই জন্য সে তামিলনাড়ুতে কল দিয়ে জ্যাকব সম্পর্কে জানার ট্রাই করে। তবে যখন সে জ্যাকব সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো তাদেরকে জিজ্ঞেস করে তখন তারা বলে যে জ্যাকব এখন আর কোনো পুলিশ অফিসার নেই, সে এখন হয়ে গেছে একজন ক্রিমিনাল, আর তাকে আমরা খুঁজে বের করার ট্রাই করছি। আর এদিকে যখন আলিসা রুমের মধ্যে একা ছিল তখন সুদর্শন আলিসাকে হারনের সামনে নিয়ে আসে, আর ফাইনালি হারন আলিসার সামনে সমস্ত দোষগুলো স্বীকার করে সে এইটা জানিয়ে দেয় যে কেন সে অমরকে মেরেছিল। আসলে হারনের ছোট একটা বোন আছে যার নাম হচ্ছে নির্জা, যদিও এটা তার সৎ বোন, তবে কিছুদিন আগে তার এই বোনকে কেউ একজন ব্রুটালি রেপ করেছিল, যেই জন্য সে আইসিইউতে চলে গিয়েছিল। হারনের মাথা তো প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, সে তো চাইছিল সেই খুনিকে তখনই খুঁজে বের করে মেরে ফেলতে। তবে তার বড় বোন তাকে এটা বুঝিয়ে বলেছিল যে যেহেতু তাদের বোনের অবস্থা এখন প্রচণ্ড খারাপ হয়ে আছে এই জন্য তার বোন সুস্থ না হওয়া পর্যন্ত যাতে করে সে কিছু না করার ট্রাই করে। এই জন্য তার বড় বোনের বলাতে হারন তার অফিস থেকে একটা লম্বা ছুটি নিয়ে নেয়, আর ব্যাঙ্গালোর থেকে তারা এখানে চলে আসে। তারা ফাইনালি একসাথে ফ্যামিলির মতো করে বাস করা শুরু করে দিয়েছিল, আর আস্তে আস্তে করে নির্জাও নিজেকে সুস্থ করে নিচ্ছিল, মানে নির্জাও আস্তে আস্তে করে সব কিছু ভুলে গিয়ে আবারও নতুন করে শুরু করছিল। তবে তখনই আমরা জানতে পারি নির্জার একটা বান্ধবী ছিল যার নাম ছিল সকিনা, আর কিছুদিন পরে সকিনার ভাই আনসারও হারনের সাথে মিট করতে চলে আসে। আসলে সেই লোকটা নির্জার সঙ্গে সঙ্গে সকিনাকেও ব্রুটালি রেপ করেছিল, আর তার চিকিৎসা ব্যাঙ্গালোরে করা হচ্ছিল। তবে কিছুদিন যেতে না যেতেই সেই লোকটা আনসারকে সকিনার সমস্ত ভিডিওগুলো পাঠিয়ে তাকে বারবার করে ব্ল্যাকমেল করা শুরু করছে, আর তার কাছ থেকে টাকার দাবি করছিল, আর বারবার করে তাকে নানানভাবে থ্রেটও করছিল। এই জন্য ফাইনালি আনসার এসে হারনকে এই সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দেয়, আর যেই কোনো ওয়েতে তাদেরকে সাহায্য করার জন্য বলে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন হারন শুনতে পারে তখন তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য তখনই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে যেই কোনো ওয়েতে সেই রেপিস্টকে খুঁজে বের করবে আর তাকে একটা নির্মম মৃত্যু দিবে। এই জন্য তখন থেকে সে আনসারের সঙ্গে মিলে রেপিস্টকে খুঁজে বের করার ট্রাই করছিল, আর অনেক দিন ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা এই ব্যাপারটা জানতে পারে যে সেই লোকটার অন্য কেউ ছিল না, সেই লোকটা ছিল অমর নামের সেই লোকটা। আর এই জন্য সুযোগ বুঝে হারন ফাইনালি অমরকে মেরে ফেলেছিল। তবে আনসারের বাবার মনে হচ্ছিল যে আনসার অমরকে মেরে ফেলেছে, এই জন্য সে হারনের সাথে মিট করে তাকে এই ব্যাপারটাকে গোপন রাখার জন্য রিকোয়েস্ট করে। সে বলে যে আনসার যেটা করেছে সেটা প্লিজ তুমি কাউকে বলো না, আর যদি তাকে খুঁজতে খুঁজতে কেউ এই পর্যন্ত চলে আসে তাহলে আমার ছেলেকে সেভ করার জন্য আমি নিজে স্যারেন্ডার করার জন্য রাজি আছি। আর এই জন্যই সেই দিন আনসারের বাবার বলাতেই হারনের জায়গায় সে আনসারের বাবার স্কেচটাকে বানিয়ে দিয়েছিল। তবে হারন এটা খুব ভালো করেই জানতো যে যেহেতু আলিসা একজন মানসিক রোগী এই জন্য আলিসার স্টেটমেন্ট আদালতে গ্রহণ করা হবে না, আর আনসারের বাবা খুব সহজেই ফ্রি হয়ে যাবে। এখন এতটুকু বলার পরেই হারন দিনেশকে কল দেয়, আর দিনেশের কাছ থেকে সে জ্যাকব সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলো জানার পরেই হারন তাকে বলে তুমি দ্রুত গিয়ে অমরের পেন ড্রাইভটা চেক করো, দেখো সেই পেন ড্রাইভটার মধ্যে আসলে কি আছে। তবে তখন সে জানিয়ে দেয় যে পেন ড্রাইভটা আসলে এনক্রিপ্টেড অবস্থায় আছে, তাছাড়া সেটা এভিডেন্স রুমের মধ্যে লকারের মধ্যে আছে। আর এই জন্য একদিকে হারন দিনেশকে সেই পেন ড্রাইভটা নিয়ে আসার জন্য বলে, আর অন্যদিকে আলিসার সাহায্যে নাকুলকেও এখানে আনতে বলে যাতে করে সে এনক্রিপ্টেড পেন ড্রাইভটাকে ওপেন করতে পারে। তবে এরপরে যখন হারান আলিসাকে নিয়ে দিনেশের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখনই রাস্তার মধ্যে জ্যাকব তাদের উপর আক্রমণ করে দেয়। অনেকক্ষণ ধরে তাদের মধ্যে কার চেসিং চলে, তবে ফাইনালি জ্যাকবের হাত থেকে বাঁচার জন্য হারান একটা ফ্যাক্টরির মধ্যে তার গাড়িটাকে ঢুকিয়ে দেয়, আর ফ্যাক্টরির মধ্যেই সে আলিসাকে নামিয়ে দেয়। আর সে তাকে বলে যে যদি আমি 20 মিনিটের মধ্যে এখানে ব্যাক না করি তাহলে তুমি নিজেই দিনেশের কাছে চলে যেও। এরপরে হারন আবারও হাইওয়েতে ব্যাক করে, আর তাদের দুজনের গাড়ির মধ্যে আরও একবার চেস হওয়া শুরু হয়ে যায়। তবে যেহেতু তারা দুজনেই অনেক বেশি স্পিডে ছিল এই জন্য একটা পর্যায়ে জ্যাকব তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে, আর সে অ্যাক্সিডেন্ট করে অনেক বাজেভাবে আহত হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে যখন হারন তাকে ধরার জন্য তার কাছে যাওয়ার ট্রাই করছিল তখনই জ্যাকব তার পকেট থেকে গান বের করে হারনকে শ্যুট করে দেয়, যেই জন্য হারন সেখানে বেহুশ হয়ে যায়। আর এই অবস্থাটা দেখার পরে জ্যাকব দ্রুত হারনের ড্রেস আপগুলো পরে নেয়, আর সে হারনের গাড়িটা নিয়েই সোজা চলে আসে আলিসার কাছে। আর যেহেতু আলিসার একটা রোগ ছিল এই জন্য সে জ্যাকব আর হারনের মধ্যে পার্থক্য করতে পারে না, সে মনে করে এটাই হচ্ছে হারন। এই জন্য সে তার গাড়িতে উঠে বসে, আর তারা দুজন মিলে সোজা চলে আসে দিনেশের কাছে। আর যখন দিনেশ দেখতে পারে তার সামনে জ্যাকব দাঁড়িয়ে আছে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে সে কিছু একটা বলতে যেত
তার আগেই জ্যাকব তাকে শ্যুট করে সেখানে মেরে ফেলে। এরপর সে দিনেশের গাড়ির মধ্য থেকে অমরের পেনড্রাইভটা নিয়ে নেয়। তবে যেহেতু আলিসার মনে হচ্ছিল যে এই সমস্ত কাজগুলো হারান করছে, এই জন্য জ্যাকব আর আলিসাকে কিছু না করে তাকে সেখানে এমন রেখে দিয়েই চলে যায়। আর যেহেতু আলিসা ওই সমস্ত ব্যাপারগুলো নিজের চোখের সামনে দেখতে পেয়েছে, এই জন্য প্রচণ্ড ভয় পেয়ে সেও এখান থেকে পালিয়ে যায়। 48 ঘন্টা পরে ফাইনালি সুদর্শন, হারন আর নাকুল তাকে খুঁজে বের করে। আর এখানে সুদর্শন তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে দেখো, দিনেশকে যেই লোকটা মেরেছে সে হারন ছিল না, সে ছিল জ্যাকব নামের সেই লোকটা, যে কিনা শুধুমাত্র হারনের কাপড় চোপড় পরেছিল আর সে তোমার রোগের সুযোগ নিয়েছিল। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে আলিসাও কনভিন্স হয়ে যায় আর সেই সমস্ত ব্যাপারগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে তাদেরকে বিশ্বাস করে ফেলে। আর যখন হারন বুঝতে পারে আলিসা কনভিন্স হয়ে গেছে, তখন সে তাকে জ্যাকবের সমস্ত সত্যিগুলো বলা শুরু করে। আর এই সত্যিগুলো শোনার পরে আলিসা পুরোপুরি শকড হয়ে যায়। আসলে জ্যাকব উইটনেস প্রোটেকশন ডিপার্টমেন্টে কাজ করতো, যেই ডিপার্টমেন্টের কাজ ছিল যেই সমস্ত উইটনেসগুলো আছে তাদেরকে যেই কোনো ওয়েতে সেভ করা, তাদেরকে দিয়ে সাক্ষী দেয়ানো, আর সাক্ষী দেওয়ার পরে তাদেরকে নতুন আইডেন্টিটি দিয়ে নতুনভাবে নতুন একটা জায়গায় সেটেল করে দেয়া। তবে আসলে জ্যাকব ছিল খুবই লোভী একটা মানুষ, এই জন্য সে টাকার জন্য আইডেন্টিটি সেল করা শুরু করে। আর এই আইডেন্টিটি সেলের মাধ্যমে বিভিন্ন ক্রিমিনালরা তাদের উইটনেসদেরকে খুব সহজেই মেরে ফেলতো। আর জ্যাকবের সাথে এই সমস্ত কাজগুলোতে জড়িত ছিল সুপ্রিয়া নামের সেই মেয়েটা। আসলে সুপ্রিয়া গিয়ে ক্লায়েন্টের সঙ্গে ডিল করতো আর এরপরে জ্যাকব তাদেরকে আইডেন্টিটি দিয়ে দিত, যেটার বদলে তারা একটা মোটা অঙ্কের টাকা পেত। বেঙ্গালুরে একটা ভয়ঙ্কর ক্রিমিনাল ছিল যার নাম ছিল চিন্নাপ্পা। আসলে চিন্নাপ্পা একটা স্ক্যামের সঙ্গে জড়িত ছিল আর একটা সাংবাদিক তার সমস্ত স্ক্যাম ফাঁস করে দিয়েছিল। তবে সে গিয়ে তার ঘরের মধ্যেই তাকে শ্যুট করে মেরে ফেলেছিল। তবে সাংবাদিকের ওয়াইফ দূর থেকে সমস্ত ব্যাপারগুলো দেখে ফেলেছিল, এই জন্য সে গিয়ে পুলিশের সামনে সমস্ত ব্যাপারগুলো বলে দেয় আর কোর্টের সামনে সে চিন্নাপ্পাকে আইডেন্টিফাইও করে ফেলে। এই জন্য পরবর্তীতে তাকে উইটনেস প্রোটেকশন প্রোগ্রামের মধ্যে নিয়ে আসা হয় আর তাকে নতুন একটা আইডেন্টিটি দিয়ে নতুন কোনো জায়গায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জ্যাকব সুপ্রিয়ার সাথে মিলে অনেক মোটা দামে এই মহিলার আইডেন্টিটি বিক্রি করে দিয়েছিল, যে জন্য তার উপরে আক্রমণও হয়ে গিয়েছিল। তবে এই আক্রমণ হওয়ার জন্য জ্যাকবকে আইডেন্টিটি ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল আর সেই মহিলাকে নতুন একটা আইডেন্টিটির সাহায্যে অন্য একটা অফিসারের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছিল। তবে যেহেতু জ্যাকব চিন্নাপ্পার থেকে টাকা নিয়েছিল, এই জন্য চিন্নাপ্পা তাকে থ্রেট করা শুরু করে দিয়েছিল। সে বলেছিল যে যদি সে কোনোভাবে কোর্টে চলে আসে তাহলে আমি তোকে মেরে ফেলবো। এই জন্য সে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল আর কিছুদিন ধরে জ্যাকব চিন্নাপ্পাকে মারার প্ল্যানিং করছিল। সে কোনোভাবে এটা জেনে গিয়েছিল যে যেই দিন কোর্টে শুনানি হবে সেই দিন সেই নতুন অফিসার সেই মহিলাকে নিয়ে হেলিকপ্টারে করে বেঙ্গালুরে আসবে। তবে জ্যাকব তো নিজে গিয়ে সেই মহিলাকে মারতে পারবে না, এই জন্য সে এয়ারপোর্টে একটা স্ট্রেঞ্জারের সঙ্গে ডিল করে যাতে করে তার মাধ্যমে সেই মহিলাকে সে মারতে পারে। আর সেই স্ট্রেঞ্জার আর অন্য কেউ ছিল না, সেটা ছিল সকিনার ভাই আনসার। আসলে আনসার এয়ারপোর্টে কাজ করতো, এই জন্যই জ্যাকব তার সঙ্গে এই ডিলটা করেছিল। আর তাছাড়া এই কেসটাকে অন্যভাবে মোড় দেওয়ার জন্য সে অমরকে হায়ার করে সকিনার একটা নিউড ভিডিও বানানোর জন্য। আর অমর তার কথা মতোই ভিডিওটা বানিয়েছিল। তবে অমর ছিল তার চেয়ে 2 গুণ বেশি হারামি। সে তো সেই ভিডিওটা জ্যাকবকে দিচ্ছিলই না, বরং সে এই ভিডিওই আনসারকে বারবার সেন্ড করে তাকে বারবার করে ব্ল্যাকমেল করছিল। আর এরপরে যখন হরন অমরকে খুঁজে বের করে মেরে ফেলেছিল, তখন এই সমস্ত কেসটা চলে গিয়েছিল দিনেশের হাতে। আর তখন অমরের পেন ড্রাইভটাকে কবজা করার জন্য ফাইনালি জ্যাকব চলে গিয়েছিল দিনেশের সাথে ভালো একটা খাতির করার জন্য। আর এখন যেহেতু দিনেশকেও মেরে ফেলা হয়েছে, এই জন্য ড্রাইভটা এখন জ্যাকবের হাতেই চলে গিয়েছে। আর জ্যাকবের এই পুরো গল্পটা আলিসাকে বলার পরে হারান আলিসাকে বলে যে সেই মহিলাকে বাঁচানোর জন্য যেই কোনো ওয়েতে তোমার সাহায্য আমার দরকার। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ফাইনালি আলিসাও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর তখন এদিকে আমরা জ্যাকবকে দেখতে পারি যে কিনা একটা লোকের ঘরে একটা পেন ড্রাইভ দেয়, যেই পেন ড্রাইভের মধ্যে তার মেয়ের একটা নিউড ভিডিও ছিল। আসলে জ্যাকব অমরকে টাকা খাইয়ে এই ভিডিওগুলোই বানিয়েছিল। আর এরপর সে সেই লোকটাকে কল দেয় আর বলে যে যদি তুমি আমার কথা মতো কাজ না করো তাহলে এই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে। আসলে আমরা জানতে পারি এই লোকটা এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলার ডিপার্টমেন্টে কাজ করে, এই জন্য সে তাকে থ্রেট করে বলে যে যেই প্লেনে করে সেই মহিলা আসবে সেই প্লেনটা যাতে করে ল্যান্ড করতে না পারে, বরং সেই প্লেনটাকে ক্রাশ করানোর প্ল্যানিং তারা করে। আর এদিকে দিনেশের মৃত্যুর পরে জ্যাকব ওয়ান্টেড হয়ে গেছে, এই জন্য পুলিশের পুরো ফোর্স জ্যাকবকে হন্য হয়ে খুঁজছে। আর তখন জ্যাকবকে সুপ্রিয়া কল দেয় আর সুপ্রিয়া তাকে বলে যে যেই হরনকে তুমি নর্মাল একজন মানুষ মনে করছো সে মোটেও নর্মাল কেউ না, আসলে সে হচ্ছে একজন স্কাই মার্স। আসলে 1999 সালে যেই প্লেন হাইজ্যাকিং হয়েছিল এরপরে তেমন ঘটনা থেকে বাঁচার জন্যই নতুন একটা ফোর্স বানানো হয়েছিল, যেটার নামই দেওয়া হয়েছিল স্কাই মার্স। আসলে তাদের মূল কাজ ছিল প্লেনের মধ্যে টেরোরিস্টদেরকে ফেস করা। আর তাছাড়া তাদের এয়ারপোর্টে কোনো চেকিংও হয় না, তাদের কাছে এয়ারপোর্টের সমস্ত অ্যাক্সেস থাকে, তারা যেই কোনো সময় যেই কোনো ফ্লাইটেই চাইলে যেতে পারে।
আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জ্যাকব পুরোপুরি শক্ট হয়ে যায়। এখন সে বুঝতেই পারছিল না সে নিজেকে কী করে সেভ করবে। এই জন্য নিজেকে সেভ করার জন্য সে ফাইনালি একটা প্ল্যানিং করে চলে আসে সুদর্শনের হসপিটালে। আর যেহেতু হারনের 2 বোন হসপিটালেই ছিল, এই জন্য সে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে। আর যেহেতু তার 2 বোন তার সত্যি সম্পর্কে জানতো না, এই জন্য তাদের সঙ্গে কথা বলতে বলতে তারা তাদের পার্সোনাল রুমেও চলে আসে। আর এখানে তাদের দুজনকে একটা জায়গায় সে বন্দি করে ফেলে। আর এখানে আরও একবার সে নির্জার ভিডিওর মাধ্যমে দেবিকাকে ব্ল্যাকমেইল করার ট্রাই করে। আসলে আজকে দেবিকার একটা পেশেন্ট জেমসকে ফেস রিকগনাইজ করার জন্য অন্য একটা হসপিটালে পাঠানোর কথা ছিল। এই জন্য যেহেতু জ্যাকব তাকে বারবার করে ব্ল্যাকমেইল করছিল, এই জন্য বাধ্য হয়েই দেবিকা তার মুখের মধ্যে পট্টি বেঁধে তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে দেয় সেই জায়গায় যাওয়ার জন্য। আর তখন এদিকে আমরা হরনকে দেখতে পারি যে কিনা এয়ারপোর্টে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলে। সে বেঙ্গালুরু এয়ারপোর্টের সঙ্গেও যোগাযোগ করে আর তাদেরকে ফ্লাইটে হওয়া সম্ভাব্য রিস্ক সম্পর্কে বলে। আর এরপরে এই সমস্ত রিস্কগুলোকে প্রোটেক্ট করার জন্য সে নিজেই সেই ফ্লাইটের মধ্যে উঠে পড়ে। আর এদিকে নাকুল আলিসাকে ফ্লাইটের সমস্ত প্যাসেঞ্জারদের ছবি দেখায়, কারণ আলিসা সেই লোকটাকে দেখতে পেয়েছিল যেই লোকটাকে জ্যাকব টাকা দিয়েছিল, মানে প্লেনটাকে ক্র্যাশ করানোর জন্য, সেই এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে। তবে এই লোকটা সম্পর্কে এখন পর্যন্ত না হারন, না নকুল, না অন্য কেউ জানতো। আর এদিকে যেহেতু আলিসারও ভুলে যাওয়ার একটা রোগ ছিল, এই জন্য সে কোনোভাবেই কাউকে চিনতে পারছিল না। তবে অনেক ট্রাই করার পরে ফাইনালি তার একটু মনে পড়ে যায় যে সে যেই লোকটাকে দেখতে পেয়েছিল সেই লোকটার নাকের মধ্যে একটা কাটা চিহ্ন ছিল। আর এটা শোনার সঙ্গে সঙ্গেই হারান প্রত্যেকটা মানুষকে চেক করা শুরু করে, তবে ফ্লাইটের কারোই নাকের মধ্যে কাটার চিহ্ন ছিল না। এই জন্য সে নকুলকে বলে যে যেই সমস্ত মেয়েদের ভিডিও অমর বানিয়েছিল সেই সমস্ত মেয়েদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করো। আর ফাইনালি তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করার পরে তারা একটা মেয়েকে পেয়ে যায়, যেই মেয়েটার নাম ছিল নিবেদিতা সুদাইভান। আর তার ব্যাকগ্রাউন্ড চেক করতে করতে ফাইনালি তার বাবার খবর সে পেয়ে যায়। তারা জানতে পারে যে তার বাবা বেঙ্গালুরু এয়ারপোর্টে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করে। এই জন্য হরন দ্রুত বেঙ্গালুরু এয়ারপোর্টে এই খবরটা জানিয়ে দেয়। আর সেখানের অফিসাররাও দ্রুত সেখানে গিয়ে সুদাইভানকে অ্যারেস্ট করে ফেলে। আর একটু পরে ফ্লাইটটাও সেফলি এখানে ল্যান্ড হয়ে যায়। আমরা দেখতে পারি হারানের মিশনটা সফল হয়ে গিয়েছিল। এখান থেকে হরন যদিও বাসায় ব্যাক করে চলে আসে, তবে তার একটা কাজ এখনও বাকি ছিল, আর সেটা ছিল জ্যাকবকে ধরা, যেটা কিনা সে এখন পর্যন্ত করতে পারেনি। এরপরে সিন চলে আসে কয়েক সপ্তাহ সামনে। আমরা দেখতে পারি যে এখন সুপ্রিয়ার সাহায্যে জ্যাকব তার নতুন একটা আইডেন্টিটি বানিয়ে নিয়েছিল। আর এখন সে একটা পার্সোনাল প্লেনের সাহায্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছিল। আর তখন এয়ার হোস্টেস জ্যাকবকে জানায় যে আপনার সিকিউরিটির জন্য ফ্লাইটের মধ্যে এয়ার মার্কসকেও আনা হয়েছে। আর তখনই আমরা দেখতে পারি ফ্লাইটের মধ্যে হারানো ছিল। আর এই জন্য ফ্লাইটের মধ্যেই তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর একটা পর্যায়ে হারন তাকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে, যে জন্য জ্যাকবেরও সেখানে মৃত্যু হয়ে যায়। আর হারনের প্রতিশোধটাও কমপ্লিট হয়ে যায়। আর একেবারে লাস্টে আমরা আলিসাকে দেখতে পারি যে কিনা একটা হসপিটালে তার চিকিৎসা করাচ্ছিল। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।